বিশ্ব রাজনীতিতে কোথায় কি হচ্ছে, কেন হচ্ছে, কত দিন ধরে হচ্ছে এবং বিশেষ কোন কারণে হচ্ছে, এই সকল বিষয়ভিত্তিক অনুষ্ঠান দ্য চেস বোর্ডে আপনাদের সকলকে স্বাগতম। সাথে আছে আমি আপনাদেরই হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বহির্বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন জিওপলিটিক্যাল ঘটনা অর্থাৎ ভূরাজনৈতিক ঘটনা আপনাদের সামনে সিস্টেম্যাটিকভাবে তুলে ধরা এবং এক্সপার্ট অপিনিয়ন দিয়ে একটা কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন করার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রতিটি এপিসোড থেকে আপনারা সকলেই কিছু না কিছু শিখে যেতে পারবেন। আমাদের আজকের টপিক ইউক্রেনে রাশিয়ার নতুন আক্রমণ, পোল্যান্ডের এয়ারস্পেস ভায়োলেশন এবং সম্ভাব্য নেটো ইন্টারভেনশন। আশা করি এপিসোড শেষ হওয়া পর্যন্ত আমাদের সাথেই আপনারা সকলে থাকবেন। তবে দাঁড়ান, মূল আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে আমরা ছোট্ট একটা ভিডিও দেখে আসি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল ফুয়াদ। তিনি একজন সাবেক সেনা কর্মকর্তা এবং নিরাপত্তা বিশ্লেষক। স্যার, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের শোতে আসার জন্য। ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা কি ডিসকাশন আগাতে পারি? অবশ্যই। আচ্ছা স্যার, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে রাশিয়া ইউক্রেন, আসলে মূলত ডিসকাশনটাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে। খুবই রিসেন্টলি দেখলাম স্যার খুব একটা বারাজ অফ ড্রোন অ্যাটাক এবং মিসাইল অ্যাটাক দেখেছি আপনার রাশিয়া থেকে ইউক্রেনে, এবং এই যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি আপনার ড্রোন হামলা করা হয়েছে আপনার ইউক্রেনের মাটিতে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ সুন্দর প্রশ্নটি করার জন্য। ইদানিংকালের আন্তর্জাতিক বিষয়সমূহের মধ্যে ইউক্রেন, রাশিয়া এবং ইসরায়েল, ইরান, এই ইভেন্টগুলো সবচেয়ে বেশি আলোচিত। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধটি। জি স্যার। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আপনার কথা মতো বোঝা যাচ্ছে যে সেই অসংখ্য ড্রোনের হামলা এবং বিভিন্ন সমরাস্ত্রের প্রদর্শনী। জি স্যার। তো এর মাধ্যমে এই আমার ব্যক্তিগত মতামত যে এর মাধ্যমে রাশিয়া তার যে সুপ্রিমেসি, তার রিজিয়নাল সুপ্রিমেসি, নেটোর সাথে তার ভবিষ্যৎ যেই পরিকল্পনা, সেখানে তাদেরকে শো অফ ফোর্স করানো এবং ওয়ার্ল্ডের মধ্যে আগে যেই কোল্ড ওয়ারের এরাতে আমেরিকা রাশিয়ার মধ্যে যে নিজস্ব সুপ্রিমেসি প্রদর্শন করার যে একটা অভিপ্রায় ছিল সবসময়, সেটারই এক নতুনভাবে একটা প্রকাশ। আচ্ছা, এর কারণেই রাশিয়া ইদানিংকালে এত বেশি ওয়েপনারি ইউজ করছে, সামনে আনছে, বিভিন্ন ইভেন্টে জয়েন করছে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে এটাই মনে হয়। আচ্ছা স্যার। স্যার, খুবই রিসেন্টলি দেখলাম যে আপনার ভ্লাদিমির পুতিন উনি চায়নাতে গেছিলেন, তাদের যে ভিক্টোরি ডে প্যারেডটা হয়েছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে রাশিয়া যে এতটা বোল্ডভাবে তার যে অ্যাটাকের ইনক্রিজ করছে, এইভাবে করে যে ইনক্রিমেন্টালভাবে হচ্ছে গিয়ে আপনার ইউক্রেনের প্রতি আরও অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, তার কোনো না কোনো দিক থেকে তো স্যার ইন্টারন্যাশনাল অ্যালাইস আছে যাদের সাপোর্টের জন্যই তার কনফিডেন্সটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। স্যার, এমন কোন কোন দেশ আছে যারা হচ্ছে রাশিয়াকে তার ওয়ার এফার্টে হয়তো সাহায্য করে থাকছে? রিসেন্ট ইভেন্টসগুলো যদি দেখেন, আমরা দেখতে পাচ্ছি আমেরিকার সাথে চায়নার বাণিজ্য নিয়ে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে আমেরিকান বলয় থেকে আমরা দেখতে পাচ্ছি ভারতও একটু সেপারেটেড হয়ে গেছে সাময়িকভাবে, যার কারণে রাশিয়া একটা স্পেস পেয়ে গেল চায়নাকে তার কাছে টানা, ভারতকে তার কাছে টানা, তারপরে সাথে সাথে ইরানি ইসরায়েলের ওয়ারের সময় দেখা গেছে যে ইরানকে সে কাছে টেনেছে ইসরায়েলের এগেনস্টে, যদিও সে ফিজিক্যালি সেখানে অপারেট করে নাই একটা বিশেষ কারণে। তো সব মিলিয়ে রাশিয়া বর্তমান সময়ে এদেরকে নিয়ে সম্মিলিতভাবে ভিতর থেকে নিজেরা একটা নতুন বিশ্বশক্তি হিসেবে প্রকাশ করার জন্য অনুপ্রাণিত ভিতর থেকে। আচ্ছা, যার কারণে চায়নাকে তারা আরও বেশি ক্লোজভাবে দেখছে, যেহেতু চায়নাকে তারা জানে যে চায়না নতুন যে সময়, সামনে যে সময়, সেখানে চায়না ইজ দি মোস্ট
ভ্যালুয়েবল প্লেয়ার। তো যার কারণে সেই চায়নাকে যদি সে সাথে রাখতে পারে, সে বুঝতে পারছে যে সে ওয়ার্ল্ডে আমেরিকার সাথে এবং অন্যান্য যারা আরও আমেরিকার সাথে যারা শক্তি আছে তাদের সাথে খেলতে পারবে যদি সে চায়না এবং আমেরিকার বিরোধী শক্তিগুলোকে কাছে টানতে পারে। জি স্যার। তো যার কারণেই এই শক্তিগুলোই বিশেষ করে চায়না রাশিয়ার একদম খুব ক্লোজ অ্যালাই হিসেবে বর্তমানে কাজ করছে। আর সাথে সাথে কিছু শক্তি যেমন ইরান এবং ইরান কেন্দ্রিক কিছু দেশ রয়েছে ভিতরগতভাবে তাদেরকে বিভিন্নভাবে সাহায্য করছে। এই অ্যালাইটাই রাশিয়া বেশি মানে মেনটেন করছে ইদানিংকালে। স্যার, যে চায়নার কথা বললেন, তারা খুব সম্ভবত একটা নতুন পাইপলাইন চালু করবে রাশিয়া থেকে হচ্ছে চায়না পর্যন্ত, দ্য পাওয়ার অফ সাইবেরিয়া, খুব সম্ভবত 2600 কিলোমিটারের। ওখান থেকে মানে বোঝা যাচ্ছে যে তাদের ফ্রেন্ডশিপ আরও গভীরের দিকে আগাচ্ছে। স্যার, এখন ইস্ট থেকে সরে এসে ওয়েস্টের দিকে যাই, ইউএসের কথাই যদি বলি, ডোনাল্ড ট্রাম্প কিন্তু খুবই কনফিডেন্টলি বলেছিলেন যে আমি অফিসে আসার একদিনের মাথায় আমি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে অনেকদিন হয়ে গেছে স্যার, প্রায় বছর গড়িয়ে যাচ্ছে। আলাস্কাতে তারা সামিটও করলো, এই যুদ্ধ বন্ধ করার জন্যই সামিটটা করা হয়েছিল, কিন্তু তেমন কোনো আউটকাম পাইনি স্যার। এই ফেলিয়ারটা কেন স্যার, মানে এখনো বন্ধ করতে পারলেন না কেন উনি? আমারও এই প্রশ্ন, এই বিষয়টা আমারও খুব মনের মধ্যে বিশেষভাবে গেঁথে আছে যে আমি খুব আশান্বিত ছিলাম যে ট্রাম্প যেভাবে কথা বলেছিলেন একদিনের মধ্যেই যুদ্ধ শেষ করে দিবেন, সেটা শেষ পর্যন্ত সেটার যে কোনো কিছুই হচ্ছে না, এবং সেটা নিয়েই আমি খুব বেশি কৌতূহলী। আমি সেটা নিয়ে বেশি স্টাডি করার চেষ্টা করি যে আপনাকে বুঝতে হবে যে ট্রাম্প আসলে বেসিক্যালি স্টেটসম্যানের চেয়েও বেশি হলো যে সে একজন বিজনেসম্যান। যার কারণে সে ক্ষমতায় আসার পরপরই সে ফ্রেন্ডশিপ টু মেনি ক্রুশিয়াল ফ্রেন্ডস এরকম একটা ভাইব নিয়ে ক্ষমতায় এসেছিল। তো যার কারণে আমরা দেখতে পেয়েছি যে রাশিয়ার সেই পুতিনের সাথে তার যে বন্ধুত্ব, এর আগের টেনিউরে সে কিন্তু উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সাথে তার বন্ধুত্ব প্রকাশ করেছে। সো এই যে তার যে একটা অ্যাটিচিউড, সেটা আলাস্কা সম্মেলনের মাধ্যমে কিন্তু পুতিন আর সে একাই মিটিংটা করেছে, এইভাবে সে প্রকাশ করেছে। এখন সে তার বিজনেসম্যান মেন্টালিটি থেকে যেভাবে হোক জেলেনস্কিকে চাপে ফেলে বা যেভাবে হোক মিনারেলসগুলোর একটা চুক্তি সে করে ফেলেছে অলরেডি। পুতিনের সাথেও একটা ভালো সম্পর্ক রেখে একটা ব্যালেন্স অফ পাওয়ার খেলা খেলছে সে, যাতে পুতিন কোনো ক্রমেই তার সাথে মানে ডিস্টারবেন্স হিসেবে প্রকাশিত না হয়। এরকম একটা ব্যালেন্স করার জন্যই সে আপাতত একটু সময় নিচ্ছে। সে আসলে একটু দেখতে চাচ্ছে যে রাশিয়া কতটুকু আগায় দেখে, এই জন্য আর সে তার সেই কথায় বিজনেসম্যান তো ইউ আন্ডারস্ট্যান্ড, বিজনেসম্যান সবসময় একটু তার লাভ যেখানে থাকে সেই সময়টার জন্য ওয়েট করে। ব্যবসায়ী বুঝবে। জি। তো যার কারণে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে ট্রাম্প একটু সময় নিচ্ছে। স্যার, এখন আবার ইউক্রেনের দিকে যদি যাই, ইউক্রেন কিন্তু স্যার শুরু থেকেই বলছিল যুদ্ধটা হওয়ার পর যে সে নেটোর সদস্য পদ চায়, যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তো সেক্ষেত্রে স্যার তারা যদি নেটো আসলে ইউক্রেনকে নেটোর সদস্যপদ প্রদান করে, সেক্ষেত্রে দেখা যাবে আর্টিকেল 5কে ইনভোক করা হবে। আর্টিকেল 5 ইনভোক করা মানে কালেকটিভ সিকিউরিটি। তো কালেকটিভ সিকিউরিটির ক্ষেত্রে এটা একটা কন্ট্রোভার্সি ছিল যে যদি আসলে নেটো জড়িয়ে যেতে হয় তাহলে ইউরোপ জড়িয়ে যাবে, তাহলে হচ্ছে আমেরিকা যুদ্ধে জড়িয়ে যাবে। খুব রিসেন্টলি স্যার আমরা দেখলাম পোল্যান্ডের এয়ার স্পেস ভায়োলেটেড হয়েছে আপনার থেকে রাশিয়া থেকে মিসাইল, তাদের 19টার মতো মিসাইল তাদের এয়ার স্পেস ভায়োলেট করেছে, এবং সেক্ষেত্রে হাঙ্গারি, তারপর জার্মানি, ফ্রান্স এবং ইউকে যারা নেটো ইয়েরা আছে, যে নেটো অফিসার্সরা আছে, নেটো ডিপ্লয়েড মেন আছে, তারা সেটাকে আপনার ট্যাকল করলো আপনার পুলিশ পাওয়ারের সাথে। তো আমার কথা হচ্ছে স্যার, এটাকে আপনি কিভাবে দেখছেন যে একটা নেটো দেশে এভাবে রাশিয়ান মিসাইলস ঢুকে পড়লো? আমরা যদি ইন্টারন্যাশনাল নিউজগুলোর একটু পড়ি, আমরা বুঝতে পারবো যে এখানে বিভিন্ন নিউজ এজেন্সি বা বিভিন্ন সমর বিষয়ও তাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করেছে। তো ওভারঅল আমার যেটা সব কিছু বিশ্লেষণ করে আমার যেটা মনে হয়েছে, এটা দুটা জিনিস হতে পারে। একটা, রাশিয়া হয়তো নেটোকে টেস্ট করছে, হাউ দে রিয়েক্ট। এটাই কিন্তু স্যার ওয়েস্টার্ন মিডিয়া বেশি দেখাচ্ছে। এবং যেই জিনিসটা জেলেনস্কিও চাচ্ছে যে নেটো আরেকটু সামনে আসুক, তাকে বেশি করে সাপোর্ট দেখ,
এবং সেই সাপোর্টটার জন্য অনেকদিন ধরেই সে হি ইজ ক্রাইং, এবং সেটা যদি সে পায় এই কারণে সে এই ইস্যুটাকে বেশি করে ধরছে। আর একটু ডিপে যদি আমরা স্টাডি করি আমরা দেখব যে পোল্যান্ডে যে এই ড্রোনগুলো গিয়েছে এটা এমন হতে পারে যে জ্যামিংয়ের কারণে অথবা কোনো মাল ফাংশনের কারণে পোল্যান্ডের ভূমিতে ওরা চলে গিয়েছে। কারণ আমরা জানি যে বেলারুশের সাথে পোল্যান্ডের একটা বড় একটা সীমানা আছে, রাশিয়ার সাথে যে সীমানাটা এটা খুব ছোট এবং একটা এর মাঝে মাঝে কোনো একটা ইয়ে আছে। তো যার কারণে বেলারুশ যেহেতু রাশিয়াকে সবসময় সমর্থন করে বা পাশে থাকে, তে আমার ধারণা এটাও হতে পারে যে, এবং রাশিয়া এমবেসি থেকেও বলেছে যে সেটা বা রাশিয়ান সংবাদ মাধ্যম থেকেও বলেছে, সরকারের পক্ষ থেকে বলেছে যে দে ডিড নট হ্যাভ এনি প্ল্যান টু অ্যাটাক এনি টার্গেটস। এটা এরকমও হতে পারে। স্যার আপনার পুলিশ গভর্নমেন্ট কিন্তু বলছে, তাদের ফরেন মিনিস্টারই বলেছে যে পোল্যান্ডকে হচ্ছে ডেলিবারেটলি, উনি এই ওয়ার্ডটা ইউজ করেছেন যে ডেলিবারেটলি তাকে অ্যাটাক করা হচ্ছে। এটা আমার ফলো আপ কোয়েশ্চেন ছিল যে স্যার এটাকে আসলেই ডেলিবারেটলি অ্যাটাক করা হয়েছে আপনার মনে হয়, নাকি এটা স্যার কোনো একটা জ্যামিং এররের কারণে হচ্ছে তাদের এয়ার স্পেসে ঢুকে পড়েছে? এখনো এই ব্যাপারে কনক্লুসিভ রিমার্কসটা করা যাবে না। আরও কিছুদিন যাওয়ার পরে বোঝা যাবে যে জিনিসটার ফলাফলটা কী ছিল বা কেন ছিল। যদি নেক্সট কোনো অ্যাটাক বা কোনো প্ল্যান বা কোনো কিছু এরকম যদি আবার পোল্যান্ডের দিকে যায় সেকেন্ড টাইম, তখনই আমাদেরকে বুঝতে হবে যে সামথিং, প্রথমটাও সামথিং সাম পার্ট অফ বিগ প্ল্যান। আর যদি এখন যদি আর কিছু না হয় তাহলে বুঝতে হবে যে জ্যামিং ট্যামিং বা অন্য কিছু মাল ফাংশনের কারণে হয়তো সীমানা ক্রস করার সময় বা নিজস্ব কোনো ডিফেন্সিভ কিছু কারণে ওদিকে চলে গেছে। বাট এটা একটা সবার জন্য একটা ওয়ার্নিং, বিশেষ করে ন্যাটোর জন্য, যে ওরাও যেন একটু এক হয় এবং ওরা যদি পুলিশ রাষ্ট্র হিসেবে যদি সবাইকে ন্যাটোকে একটু চাঙ্গা রাখতে পারে, সবাইকে যদি এক করতে পারে, ডিফেন্স হিসেবে আগেই তারা ডিফেন্সিভ হয়ে গেল, আগেই তারা একটু প্রিপেয়ার থাকলো, এটা কিন্তু এই কারণেই হয়তো পুলিশ গভর্নমেন্টকে একটু বেশি করে দেখাতে চাচ্ছে, সো দ্যাট অল রিমেন প্রিপেয়ার টু ফেস দি অড। জি স্যার। স্যার নেটোর প্রসঙ্গে যদি আসি, এই যে অ্যাটাকটা হলো স্যার, এটা নিয়ে কিন্তু নেটো চিফ বলেছেন ইটস রেকলেস, ইউকে থেকে বলা হয়েছে ইটস রেকলেস, সবাই রেকলেস ওয়ার্ডটা ইউজ করছে। তো স্যার একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আসি, সেখানে রাশিয়া যদি স্যার এইভাবে করে মানে পোল্যান্ড এবং একই সাথে অন্যান্য যে নেটো কান্ট্রিজগুলো আছে তাদেরকে যদি এভাবে করে প্রভোক করতে থাকে, বা এরকম যদি তাদের স্পেস ভায়োলেট করলো বা তাদের কোনোভাবে সোভারেন্টি ভায়োলেট করলো, এটা কি তাহলে স্যার রাশিয়া বনাম নেটোর কোন একটা যুদ্ধ হওয়ার মতো সম্ভাবনা আছে নাকি? I don't think so. In this moment, Russia will take that venture. আচ্ছা। Because রাশিয়া অর্থনৈতিকভাবেও কিন্তু একটু চাপের মধ্যে আছে। ওদের অনেক আর্মামেন্টস ইউক্রেনে তাদের ডিপ্লয় করতে হয়েছে, তারপরে তেল, তারপরে ডলার নিয়ে ক্রাইসিস আছে, যদিও তার উপরে প্রকাশ করছে না, বাট বিভিন্ন আর্টিকেলস পড়লে বোঝা যায় তাদেরও একটা অর্থনৈতিক চাপ আছে। ঠিক এই মুহূর্তেও রাশিয়া চাবে না এই ন্যাটোর সাথে এত বড় একটা কোনো একটা কনফ্লিক্টে জড়িয়ে যেতে। আর আমার পার্সোনালি মনে হয় পুতিন আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যেরকম একটা সম্পর্ক, পার্সোনাল ব্যক্তিগত সম্পর্ক আছে, সেটা কাজে লাগিয়েও কোনো বড় কিছুর দিকে ন্যাটোর সাথে রাশিয়া এই মুহূর্তে যাবে না। আমরা জানি যে ন্যাটোর মূল চালিকা শক্তি বেসিক্যালি ইউএসএ। তো যার কারণে আমি খুব বেশি রকমের ঠিক এই মুহূর্তে বড় রকমের কোনো এসকেলেশন দেখতে পাচ্ছি না। আচ্ছা স্যার, আমার শেষ প্রশ্নটা হবে, এটা হয়তো শুনলে স্যার একটু হাসতেও পারেন, স্যার আসলে কি ইউক্রেন নেটো সদস্যপদ পাবে বা নেটো থেকে কোনো অ্যাসিস্ট্যান্স পাবে এই আপনার রাশিয়ার এগেনস্টে তার যুদ্ধে? এটা কি পসিবল? উনি কিন্তু চেয়েই যাচ্ছেন, ওনার প্রত্যেকটা ইন্টারভিউতে আপনি শুনবেন উনি যে ব্যাপারে কথা বলুক নেটোর প্রসঙ্গটা উনি আনার কোনো না কোনোভাবে আনার চেষ্টা করবেন। তা আসলে কি স্যার ভবিষ্যতে এটা পসিবল, যে মানে নিকট ভবিষ্যতে পসিবল নাকি যে ইউক্রেন যদি ফুল ফ্লেজড মেম্বারশিপ নাও পায় নেটো থেকে, যে কোনো ধরনের নেটো অ্যাফিলিয়েশন বা নেটোর থেকে কোনো অ্যাসিস্ট্যান্স তারা পাবে? ইনফ্যাক্ট আনঅফিসিয়ালি কিছু অ্যাসিস্ট্যান্স তো পেয়েই যাচ্ছে নেটো। বাইডেন সরকারের সময় আমরা দেখেছি বড় রকমের অর্থনৈতিক সাহায্য, আর্মামেন্টস সাহায্য,
বড় মিসাইল সিস্টেম তাদেরকে দিয়েছিল। ট্রাম্প এসে বলল যে এটা বাইডেনের যুদ্ধ, আমার না, সে একটু অ্যাভয়েড করতে চাইলো, যার কারণে এখন যেহেতু সে এটাকে বাইডেনের যুদ্ধ বলে একবার এক্সপ্রেস করে ফেলেছে, নাও ট্রাম্প সে কোনো সময় এটাকে নিজের যুদ্ধ হিসেবে নিতে চাবে না। একটা হট টপিক আছে ডোনাল্ড ট্রাম্প একটা নোবেল প্রাইজ পাওয়ার জন্য, মেবি ফাইটিং। তো সেই আলোকেও সে যুদ্ধ গুলোকে অ্যাভয়েড করে কিভাবে সেগুলোকে আরো কমিয়ে আনা যায় সেরকম একটা ক্রেডিট নেওয়ার চেষ্টা করবে। এই পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারি যে ট্রাম্পের সাথে পুতিনের যে রিলেশন, সেটা পুতিন যেহেতু একটু বড় খেলোয়াড় রাজনৈতিক মঞ্চে, ট্রাম্পের চেয়েও বেশি ক্লেভার, সে এই রিলেশনটাকে কাজে লাগিয়ে এই ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ পেতে দেরি করাবে। সেইটার জন্য বিভিন্ন টেকনিক সে ফলো করবে, বিকজ সে অনেক দিন ধরেই ইউক্রেনকে নিজের দেশই হিসাবে মনে করছে হিস্টোরিক্যালি, যে 1992 সালে যখন সেই সোভিয়েত রাশিয়া ভেঙে গেল, ইউক্রেন যখন আলাদা হয়ে গেল, বড় দেশ হয়ে গেল, সেই দুঃখটা কিন্তু আরো অনেক কিছু দেশ হয়ে গেল, সেই দুঃখটা পুতিনের মনের মধ্যে আছেই। তো সে সবসময় চেষ্টা করে আগের যে রাষ্ট্রগুলোকে সবগুলোকে তার আমরার মধ্যে এনে রাখার জন্য আর কি। তো সেই ভাইব থেকে সে সবসময় চেষ্টা করবে বিভিন্ন অজুহাতে ইউক্রেনকে, সে অলরেডি তাকে প্রো নাজিস বলে ইউক্রেন সরকারকে সে টিজ করে, তারপরে প্রো ইউরোপিয়ান অ্যালাই এরকম বিভিন্ন রকম শব্দ ইউজ করে সে করে কটাক্ষ করে। জেলেনস্কির আগের গভর্নমেন্ট যে ছিল, প্রেসিডেন্ট ছিল, সে জনগণের জনরোষের মুখে পড়ে সে প্রো রাশিয়ান গভর্নমেন্ট ছিল। তো যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা কিছু করে আমার কেন জানি মনে হয় সে ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ থেকে দূরে রাখারই চেষ্টা করবে। এবং আমার ব্যক্তিগত মতামত, সে হয়তো ট্রাম্পকে ইউজ করবে বেশি বেশি করে, এবং ট্রাম্পও হয়তো সেও একজন দাবার মঞ্চে খুব তুখোর খেলোয়াড় হিসেবে আবির্ভূত হচ্ছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি। সেও অনেক ক্যালকুলেশন করে তাকে ইউক্রেনকে একটু দেরি করাবে। আর বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে অন্যান্য দেশ যারা আছে, রাশিয়ান অয়েলের উপরে জার্মানি এবং আরও অনেকগুলো দেশ খুব বেশিভাবে ডিপেন্ডেন্ট। তো খুব তাড়াতাড়ি মনে হয় ইউক্রেনকে কি বলে ন্যাটোতে সদস্যপদ দেওয়ার ব্যাপারে আমি একটু সন্দিহান। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে এটাই আমি চিন্তা করছিলাম যে নেটো সদস্যপদ পাক বা না পাক, এবং আমাদের ট্রাম্প সাহেব উনি ইদার আপনার পিস প্রাইজ পাক বা না পাক, যুদ্ধগুলো শেষ করুক। জি জি জি, অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক এনলাইটেন করতে পেরেছেন আমাদেরকে। ইনশাল্লাহ অবশ্যই আগামী কোনো এপিসোডে আমাদের সাথেই থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ খুব সুন্দর সুন্দর প্রশ্ন করার জন্য, এবং খুব লাইভলিভাবে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে গিয়ে লাইক এবং সাবস্ক্রাইব করে আসবেন, এবং আমাদের ভিডিওগুলোতে আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত আপনারা আমাদেরকে জানাবেন যে কোন ব্যাপারে আমরা ডিসকাস করব, এবং রিসেন্ট ব্যাপার স্যাপার আমাদের সামনে তুলে ধরবেন। আনটিল দ্য নেক্সট টাইম, থ্যাংক ইউ।